সবাইকে এই চ্যানেলে স্বাগত। এর আগের ক্লাসে আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বা সংবিধান সংশোধনী বিল, মানি বিল আর ফাইন্যান্সিয়াল বিল, এই তিনটে টাইপের বিল সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করেছিলাম। এরপরে আরেকটা টাইপের বিল বাকি রয়েছে, সেটা হলো অর্ডিনারি বিল। আর এর সাথে সাথে মানি বিল ও ফাইন্যান্সিয়াল বিলের যখন পার্থক্য দেখেছিলাম, সেখানে একটা পয়েন্ট ছিল যে মানি বিলের ক্ষেত্রে জয়েন্ট সেশন ডাকা যায় না, কিন্তু ফাইন্যান্সিয়াল বিলের ক্ষেত্রে জয়েন্ট সেশন ডাকা যায়। তো এই জয়েন্ট সেশন বা সংযুক্ত অধিবেশন এটা কি, এই সংযুক্ত অধিবেশন কি এবং অর্ডিনারি বিল কি, এই দুটো বিষয় নিয়েই আজকের ভিডিওতে বলবো। তো প্রথমেই বলি অর্ডিনারি বিল কি। অর্ডিনারি বিল আলাদা করে কিছুই না, ওই যে মানি বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল আর ফাইন্যান্সিয়াল বিল, এই তিনটে টাইপের বিল ছাড়া অন্য যে কোনো বিষয় নিয়ে কোনো বিল উঠলে সেই বিলটাকেই বলা হয় অর্ডিনারি বিল। যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, তাহলে তার সেই অপসারণের জন্য যে বিল প্রস্তুত করা হবে সেটাও একটা অর্ডিনারি বিল। এরপরে যে টপিকটা রয়েছে সেটা হলো জয়েন্ট সেশন বা সংযুক্ত অধিবেশন। এই জয়েন্ট সেশনের একটা সিম্পল অর্থ হলো যে দুটো দলকে একসাথে বসিয়ে আলোচনা করানো। সংসদ বা পার্লামেন্টের ক্ষেত্রে এই দুটো দল হলো লোকসভা আর রাজ্যসভা। যে কোনো জায়গাতে যেমন দুটো দলের ভেতর যদি ঝামেলা হয়, তখন তৃতীয় একজন ব্যক্তি এসে ওই দুজন দলের মেম্বারদের একসাথে বসিয়ে বিভিন্ন আলোচনা করে তারপর মীমাংসা করে দেন। ঠিক সেই রকমই পার্লামেন্ট বা সংসদের ক্ষেত্রে লোকসভা আর রাজ্যসভার মেম্বারদের ভেতর যদি কোনো ঝামেলা তৈরি হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি ওই লোকসভা ও রাজ্যসভার মেম্বারদের একসাথে বসিয়ে তাদের সাথে বিভিন্ন আলোচনা করেন। এটাকেই বলা হয় জয়েন্ট সেশন। আমরা জানি যে দেশের যে সংসদ, তার মেইন কাজ হলো দেশের জন্য বিভিন্ন আইন কানুন তৈরি করা। আর এই আইন কানুন তৈরি করা নিয়েই লোকসভা আর রাজ্যসভার এমপিদের ভেতর বিভিন্ন ঝামেলা তৈরি হয়। এখন আইন তো আর ডাইরেক্ট তৈরি হয় না, আইন তৈরি হওয়ার বিভিন্ন প্রসেস আছে। যেমন প্রথমে ড্রাফট হয়, তারপর সেই ড্রাফটটা লোকসভা বা রাজ্যসভাতে যায়, সেখানে ওই ড্রাফটটাকে বলা হয় বিল। ওই বিল লোকসভা বা রাজ্যসভাতে পাস হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতির কাছে যায়। রাষ্ট্রপতি যদি ওই বিলটাকে অ্যাপ্রুভ করে দেয়, তখন ওই বিলটা ফাইনালি আইন হিসাবে পুরো দেশে লাগু হয়ে যায়। তাহলে বিল প্রথমে পাস হয় কোথায়? লোকসভা ও রাজ্যসভাতে। আর এখানে এসেই এই ঝামেলা শুরু হয়। তার মানে লোকসভা বা রাজ্যসভাতে বিল পাস হওয়া নিয়েই মেইনলি ঝামেলাটা শুরু হয়। তো কি কি বিষয়ে এই ঝামেলা হয় সেটা আমরা প্রথমে দেখব। তিনটে কন্ডিশনে ঝামেলা তৈরি হতে পারে। ঝামেলা তৈরি হওয়া মানে ঝামেলা তৈরি হওয়ার পর রাষ্ট্রপতি ওই দুজনকে একসাথে বসে আলোচনা করাবে। তো রাষ্ট্রপতি কখন কখন ওই দুজনকে একসাথে ডাকবে সেটাই প্রথমে বিষয়। সেটা হলো কন্ডিশন তিনটে আছে। প্রথমে হলো রিজেকশন। রিজেকশন বলতে কোনো একটা সদন যদি কোনো বিলকে রিজেক্ট করে দেয়। ধরলাম রাজ্যসভা কোনো একটা বিল তুললো, রাজ্যসভাতে সেটা পাস হয়ে গেল, তারপর লোকসভাতে পাস হওয়ার জন্য ওই বিলটাকে পাঠানো হলো। লোকসভা ওই বিলটাকে পাস না করে বলল যে আমরা এটাকে পাস করব না, ওই বিলটাকে পুরো রিজেক্ট করে দিল, বললো পাসই করব না। সেক্ষেত্রে ওই রাজ্যসভার এমপিরা রাষ্ট্রপতির কাছে অ্যাপিল করতে পারে যে আমরা একটা ইম্পর্টেন্ট বিল তুলেছিলাম, কিন্তু লোকসভার এমপিরা সেটাকে পাস করলো না, রিজেক্ট করে দিল। এখন রাষ্ট্রপতি যদি মনে করে যে হ্যাঁ এই বক্তব্যে ভ্যালু রয়েছে, তখন রাষ্ট্রপতি ওই লোকসভা ও রাজ্যসভার মেম্বারদের একসাথে ডাকতে পারে জয়েন্ট সেশনের জন্য। তাহলে প্রথম কন্ডিশন কি? যে কোনো বিল যদি কোনো সদন রিজেক্ট করে দেয়। ঠিক একইভাবে লোকসভাও যদি কোনো বিল তুলে রাজ্যসভার কাছে পাঠায়, রাজ্যসভা যদি রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রেও রাষ্ট্রপতি ওই দুজনকে একসাথে বসে জয়েন্ট সেশন করাতে পারে। আর একটা কি পয়েন্ট আছে, সেটা হলো অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে কি? যে বিলটা উঠলো সেই বিলে যদি কোনো অ্যামেন্ডমেন্ট করা হয়, মানে কোনো সংশোধন করা হয়। ধরলাম লোকসভাতে একটা বিল উঠলো, সেই বিলে 10টা পয়েন্ট লেখা আছে। এবার লোকসভাতে এই বিলটা পাস হলো, পাস হয়ে রাজ্যসভার কাছে গেল। এবার রাজ্যসভার মেম্বাররা কি করলো? ওই বিলটাকে ভালোভাবে পড়ে, ওই 10টা পয়েন্ট খুব ভালোভাবে পড়ে তার ভেতর দুটো পয়েন্টে একটু মডিফাই করার জন্য বললো। তাহলে মডিফাই করার জন্য ওই বিলটা আবার লোকসভাতে পাঠাবে যে আপনারা এই দুটো পয়েন্টে একটু মডিফাই করে দিন, তারপর আমরা পাস করে দিচ্ছি। এবার লোকসভা কি করলো? লোকসভা ওই দুটো পয়েন্ট আর মডিফাই করতে চাইলো না। লোকসভার মেম্বাররা বললো যে আমরা এই দুটো পয়েন্টে কোনো চেঞ্জ করব না, আমরা আমাদের যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটে কোনো চেঞ্জই করব। তাহলে এখানে কি হলো? রাজ্যসভা চাইলো যে ওই দুটো পয়েন্টে একটু মডিফাই হোক, মানে ওই দুটো পয়েন্ট একটু অ্যামেন্ড হোক, একটু সংশোধন হোক, কিন্তু লোকসভা সেটাকে রিজেক্ট করে দিল। লোকসভা সেটা মানতে চাইলো না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও
ওই রাজ্যসভার এমপিরা প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির কাছে অ্যাপিল করতে পারে একটা সংযুক্ত অধিবেশন, মানে দুজনকে একসাথে ডেকে ভোট করানোর জন্য। আর একটা কন্ডিশনে কিভাবে তৈরি হয় সেটা হলো যে কোনো বিলকে যদি 6 মাসের বেশি আটকে রাখা হয়। 6 মাসের বেশি আটকে রাখা হয় মানে কি, ধরলাম লোকসভাতে কোনো বিল উঠলো, লোকসভা সেই বিলটাকে পাস করে দেওয়ার পর রাজ্যসভাতে পাঠালো, এবার রাজ্যসভা ওই বিলটাকে 6 মাসের বেশি ধরে রাখলো। আমরা জানি যে কোনো সদন কোনো বিলকে ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত ধরে রাখতে পারে, মানে 6 মাসের ভেতর ওই বিলটাকে পাস করাতে হয়। এখন ওই বিল যখন রাজ্যসভায় গেল, রাজ্যসভার মেম্বাররা বললো ঠিক আছে আমরা পাস করাবো, এবার পাস করাতে 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 6 মাসের বেশি তারা ওই বিলটাকে ধরে রাখলো। সেক্ষেত্রে লোকসভার এমপিরা কি করতে পারে, সেক্ষেত্রে লোকসভার এমপিরা রাষ্ট্রপতির কাছে অ্যাপিল করতে পারে যে এরকম একটা বিল আমরা রাজ্যসভাতে পাঠিয়েছিলাম, কিন্তু তারা সেটা অ্যাপ্রুভ না করে সেটাকে রেখে দিয়েছে, সেটাকে পেন্ডিং রেখে দিয়েছে। সেক্ষেত্রে কি হয়, রাষ্ট্রপতি ওই দুটো সদনকে একসাথে বসিয়ে জয়েন্ট সেশন করিয়ে নেয়। তো মেইনলি এই 3টে কন্ডিশনে রাষ্ট্রপতি দুটো সদনকে একসাথে বসিয়ে জয়েন্ট সেশন করায়। তাহলে কি কি পয়েন্ট, প্রথম হলো যে কোনো একটা সদন যদি কোনো বিলকে রিজেক্ট করে দেয়, কোনো একটা সদন যদি কোনো বিলে কোনো সংশোধন করে এবং অন্য সদন সেটা মানতে নারাজ হয়, আর একটা কন্ডিশন কি, কোনো সদন যদি কোনো বিলকে 6 মাসের বেশি আটকে রাখে। এই 3টে কন্ডিশনে রাষ্ট্রপতি দুটো সদনকে একসাথে বসিয়ে জয়েন্ট সেশন করায়। তাহলে কোন কোন কন্ডিশনে জয়েন্ট সেশন হতে পারে সেটা তো বুঝলাম, এবার কোন কোন বিলের ক্ষেত্রে জয়েন্ট সেশন করা যায় না, মানে স্পেশালি কিছু বিল আছে যেগুলোর ক্ষেত্রে জয়েন্ট সেশন করা যায় না, যেগুলো প্রত্যেকটা আলাদা সদনে, মানে লোকসভাতে আলাদা পাস হতে হবে এবং রাজ্যসভাতে আলাদা পাস হতে হবে। কোনো একটা সদন যদি রিজেক্ট করে দেয় তার জন্য কিন্তু জয়েন্ট সেশন ডাকা যাবে না, যদি রিজেক্ট করে দেয় সেটাকে আবার মডিফাই করে নতুন করে বিল বানাতে হবে। তো ওই জন্যই বলা আছে যে 3টে এরকম টাইপের বিল আছে যে বিলগুলোতে জয়েন্ট সেশন ডাকা যায় না, আলাদা আলাদা সদনেই পাস করাতে হবে। তো সেই 3টে পয়েন্ট কি কি, সেই 3টে হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, মানে সংবিধান সংশোধনী কোনো বিল হলে তাতে জয়েন্ট সেশন ডাকা যায় না, মানি বিলের ক্ষেত্রে জয়েন্ট সেশন ডাকা যায় না, আর কি ইমপিচমেন্ট বা অপসারণ বা অপসারণের কোনো যদি বিল হয় সেক্ষেত্রে সংযুক্ত অধিবেশন ডাকা যায় না। ইমপিচমেন্ট বলতে যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ, এদের বিরুদ্ধে যদি ইমপিচমেন্ট বা অপসারণের প্রস্তাব তুলতে হয়, যেমন এমন হলো যে সুপ্রিম কোর্টের কোনো জাজকে পছন্দ হচ্ছে না, তাহলে লোকসভার এমপিরা যে ইমপিচমেন্ট তুলবে বা অপসারণ প্রস্তাব তুলবে সেটা লোকসভা রাজ্যসভা আলাদা আলাদা পাস হতে হবে। কোনো একটা সদন যদি রিফিউজ করে দেয়, রাষ্ট্রপতি পারবে না যে দুজনকে একসাথে বসিয়ে আলোচনা করাতে, এক্ষেত্রে আমাকে আলাদা আলাদাই পাস করাতে হবে। তো কোন কোন ক্ষেত্রে এই জয়েন্ট সেশন ডাকা যায় না, সেটা হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে, মানি বিলের ক্ষেত্রে আর ইমপিচমেন্টের ক্ষেত্রে। তো এই হলো জয়েন্ট সেশন সম্পর্কে প্রাথমিক কিছু বিষয়। এরপর জয়েন্ট সেশন সম্পর্কে আরো অনেক বিষয় আছে, সেগুলো কি, সেগুলো এক এক করে দেখি। যেমন এখানে বললাম যে 6 মাসের বেশি কোনো বিলকে আটকে রাখা যায় না, 6 মাসের বেশি বিল আটকে রাখলে তখন রাষ্ট্রপতি জয়েন্ট সেশন ডাকতে পারে। তো এই 6 মাসটা কখন, 6 মাসটা হলো নর্মালি 6 মাস, যে কোনো সেশনে একদিন হয়তো লোকসভাতে বিল পাস হয়ে তারপরে রাজ্যসভাতে গেল, তাহলে ওই ডেটের পরে 6 মাস ক্যালেন্ডার ধরে ওই দিনের পরে 6 মাসের ভেতর রাজ্যসভাকে ওই বিলটা অ্যাপ্রুভ করতে হবে। তবে হ্যাঁ, এই 6 মাসের ভেতর কিছু কিছু দিন যেগুলো ইনক্লুড হয় না, সেগুলো কোনগুলো, যেমন সেশন বা সদন চলতে চলতে লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান তারা কিছু দিনের জন্য সভা মুলতুবি রেখে দেয়, মানে অ্যাডজর্ন করে রেখে দেয়। তো যত দিনের জন্য অ্যাডজর্ন করলো সেই দিনগুলো বাদ হয়ে যায়। যেমন ধরলাম যে একটা সদন টোটাল হয়তো 35 দিন ধরে চলছে, তাহলে ওই 35 দিনের ভেতর লোকসভার স্পিকার বলল যে 5 দিনের জন্য সভা মুলতুবি থাকলো, তাহলে পরবর্তী যে 6 মাস টাইম, সেই 6 মাস টাইমের ভেতর এই 5 দিন কিন্তু কাউন্ট হবে না, তখন ওই 6 মাস 5 দিন, তাহলে 6 মাস 5 দিনের ভেতর ওই বিলটাকে আমাকে অ্যাপ্রুভ করাতে হবে, বা রাজ্যসভা বা লোকসভা ওই বিলটাকে অ্যাপ্রুভ করে দেবে। সেটাই আমাদের সংবিধানে বলা আছে যে 6 মাসটা কি হবে, ওয়ার্কিং ডে, 6 মাসটা হবে ওয়ার্কিং ডে। এরপর এই জয়েন্ট সেশন নিয়ে সংবিধানে আরো প্রভিশন আছে যে রাষ্ট্রপতি যখন কোনো বিল সম্পর্কে জয়েন্ট সেশন ডাকবে, যেদিন রাষ্ট্রপতি কোনো বিল সম্পর্কে জয়েন্ট সেশন ডাকলো সেই দিনের পর থেকে আলাদা আলাদা সদনে ওই বিল নিয়ে আর কোনো চর্চা হবে না।
মানে ওই বিল নিয়ে আর কোনো আলোচনা হবে না। অনেক সময় এমনটা হয় না যে দুই দলের ভেতর ঝামেলা হলো, যখন জানতে পারলো যে তৃতীয় একজন ব্যক্তি দুজনকে একসাথে বসিয়ে মীমাংসা করার কথা বলছে, তখন ওই দুটো দল নিজেদের ভেতর মীমাংসা করে নেয় বা নিজেদের ভেতর কম্প্রোমাইজ করে নেয়। তো সেই রকম কন্ডিশনটা করা যাবে না। মানে এমন হলো যে লোকসভা বা রাজ্যসভা এরা দুজনে কোনো বিল নিয়ে ব্যাগরা ঘটালো, তখন যখন রাষ্ট্রপতি ওই জয়েন্ট সেশন বা সংযুক্ত অধিবেশন ডাকতে চাইলো, তখন লোকসভা বললো ঠিক আছে আমরা পাশ করে দিচ্ছি, রাজ্যসভা বললো ঠিক আছে আমরাও তাহলে বিলটা পাশ করে দিচ্ছি। এরকমটা করা যাবে না। রাষ্ট্রপতি যখন অধিবেশন ডাকবে, জয়েন্ট সেশন ডাকবে, তারপরে ওই বিলে আর কোনো কাজ হবে না, এটাই সংবিধানে বলা আছে। এবার এগুলো সংবিধানের বিভিন্ন ধারাতে বলা আছে। সেই ধারাগুলো কত? এই জয়েন্ট সেশন সম্পর্কে বিভিন্ন বিষয় সংবিধানের 108 নম্বর ধারাতে বলা আছে। কত? সংবিধানের 108 জয়েন্ট সেশন সম্পর্কে সংবিধানের 108 নম্বর ধারাতে বলা আছে। আর এই 108 নম্বর ধারার ভেতরেই বিভিন্ন পয়েন্ট লেখা আছে। সেই পয়েন্টগুলোই হলো এইগুলো। 108-এর 1 নম্বরে লেখা আছে যে কোন কোন কন্ডিশনে রাষ্ট্রপতি লোকসভা আর রাজ্যসভাকে একসাথে জয়েন্ট সেশনে ডাকতে পারে এবং কোন কোন বিলের ক্ষেত্রে জয়েন্ট সেশন ডাকা যাবে না। তাহলে 108-এর 1 নম্বরে কি বলা আছে? রাষ্ট্রপতি কোন কোন বিষয়ে জয়েন্ট সেশন ডাকতে পারে এবং কোন কোন বিলের ক্ষেত্রে জয়েন্ট সেশন ডাকা যাবে না। তাহলে এই দুটো বিষয় কি আমাদের 108-এর 1 নম্বরে লেখা আছে। তারপরে বললাম যে 6 মাসের বেশি আটকে রাখলে জয়েন্ট সেশন ডাকতে পারে। তো এই 6 মাসটা কিভাবে হবে? 6 মাসের ডেফিনেশন দেওয়া আছে 108-এর 2 নম্বরে। 6 মাসের ডেফিনেশন কত? 108-এর 2 নম্বরে। আর ওই যে তারপরে একটা পয়েন্ট বললাম যে রাষ্ট্রপতি যখন অধিবেশন ডাকবে, তারপর যে বিল সম্পর্কে অধিবেশন ডাকলো সেই বিল সম্পর্কে লোকসভাতেও আর কোনো কাজ হবে না, রাজ্যসভাতেও আর কোনো কাজ হবে না। এই পয়েন্টটাই লেখা আছে 108-এর 3 নম্বরে। 108-এর 3 নম্বরে এই জয়েন্ট সেশন সম্পর্কে সমস্ত কিছু 108-এ, আর এই আলাদা আলাদা বিষয় 108-এর বিভিন্ন পয়েন্টে লেখা আছে। তাহলে জয়েন্ট সেশন কোন কোন কন্ডিশনে ডাকা যাবে বা জয়েন্ট সেশন ডাকলে কি হবে সেটা তো বুঝলাম। এখন এই যে দুজনের একসাথে অধিবেশন হবে, এই অধিবেশনের কিছু নিয়ম আছে। তো সেই নিয়মগুলো কি? সেই নিয়মগুলো হলো যে এই অধিবেশন প্রথমত কোথায় হবে, লোকসভাতে হবে নাকি রাজ্যসভাতে হবে। তো দুটো সদনের কোনোটাতেই এই সংযুক্ত অধিবেশন হবে না। আমরা জানি যে সংসদের 3টে ঘর থাকে, লোকসভার সদন, রাজ্যসভার সদন, আর একটা থাকে সেন্ট্রাল হল। এই সেন্ট্রাল হলেই এই সংযুক্ত অধিবেশনটা হয় বা জয়েন্ট সেশনটা কোথায় হয়? এই সেন্ট্রাল হলে। আর এই জয়েন্ট সেশনে কোন নিয়মটা ফলো হবে, লোকসভার নিয়ম ফলো হবে নাকি রাজ্যসভার নিয়ম ফলো হবে? তো সেক্ষেত্রে বলা আছে যে লোকসভাতে যেভাবে বিভিন্ন কার্য করা হয় বা কাজ করা হয়, সংযুক্ত অধিবেশনের ক্ষেত্রে ঠিক সেইভাবে কাজকর্ম হবে। তাহলে সংযুক্ত অধিবেশনের নিয়ম কানুন কার নিয়মে হবে? লোকসভার নিয়মে। কিন্তু কোথায় হবে? সংসদের সেন্ট্রাল হলে। তারপরে আরেকটা পয়েন্ট আছে যে সংযুক্ত অধিবেশনে তো লোকসভা আর রাজ্যসভার মেম্বাররা চলে এলো, কিন্তু হেডে কে থাকবে, মানে সভাপতিত্ব কে করবে? তো সভাপতিত্ব করবে লোকসভার স্পিকার। সংবিধানে এরকমটাই বলা আছে যে জয়েন্ট সেশনে সভাপতিত্ব করবে লোকসভার স্পিকার। এখন লোকসভার স্পিকার যদি সেখানে অ্যাবসেন্ট থাকে, তাহলে তার জায়গায় কে বসবে? তার জায়গায় বসবে ডেপুটি স্পিকার। যদি ডেপুটি স্পিকারও অ্যাবসেন্ট থাকে, মানে ডেপুটি স্পিকারও যদি সেদিন না আসতে পারে, তাহলে সেক্ষেত্রে কে বসবে? সেক্ষেত্রে বসবে রাজ্যসভার যে ভাইস চেয়ারম্যান আছে, সেই ভাইস চেয়ারম্যান, রাজ্যসভার ভাইস চেয়ারম্যান। এখন এই রাজ্যসভার ভাইস চেয়ারম্যানও যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে প্রেসিডেন্ট ওই রাজ্যসভা ও লোকসভার ভেতর থেকে যাকে চাইবে তাকে বসাতে পারে। লোকসভা আর রাজ্যসভার যে মেম্বাররা আছে তাদের ভেতর যে কোনো একজনকে প্রেসিডেন্ট চাইলে ওই জয়েন্ট সেশনের সভাপতিত্ব করার জন্য বলতে পারে। এখানে একটা পয়েন্ট হয়তো মাথায় আসবে যে আমাদের লোকসভার স্পিকার সভাপতিত্ব করতে পারে, ডেপুটি স্পিকার সভাপতিত্ব করতে পারে, ভাইস চেয়ারম্যান সভাপতিত্ব করতে পারে, তাহলে রাজ্যসভার চেয়ারম্যান কেন সভাপতিত্ব করবে না? এক্ষেত্রে বলা যায় যে রাজ্যসভার চেয়ারম্যান যেহেতু তার পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হয়, ওই জন্য দেশের উপরাষ্ট্রপতিকে এই জয়েন্ট সেশনে রাখা হয় না। যে কোনো সেশনের সভাপতি হিসাবে তাকেই বসানো হবে যে ওই সদনের একজন মেম্বার হবে। তো উপরাষ্ট্রপতিও সদনের মেম্বার, কিন্তু তার পোস্টটা থাকে উপরাষ্ট্রপতি। তিনি রাজ্যসভার চেয়ারম্যান, কিন্তু তার অ্যাকচুয়াল পোস্টটা হলো তিনি উপরাষ্ট্রপতি। ওই জন্য তাকে এই জয়েন্ট সেশনের সভাপতি বানানো হয় না। এরপর এই জয়েন্ট সেশনের নিয়মে আরেকটা পয়েন্ট বলা আছে যে কোনো একটা বিলের সমস্ত পয়েন্ট নিয়ে তো আর জয়েন্ট সেশন হয় না। ধরলাম কোনো একটা বিলে 10টা পয়েন্ট লেখা আছে, তার ভেতর 2টো পয়েন্ট নিয়ে ঝামেলা হলো, তার জন্য জয়েন্ট সেশন ডাকা হবে।
তাহলে ওই দুটো পয়েন্ট নিয়েই আলোচনা হবে। এমন হবে না যে ওই বিলের বাকি 8টা পয়েন্ট নিয়েও ওই জয়েন্ট সেশনে আলোচনা হবে বা ওই 8টা পয়েন্টে নতুন করে কোনো মডিফাই হবে। ওই 8টা পয়েন্ট অ্যাজ ইউজুয়াল থাকবে বা শুধুমাত্র যে দুটো পয়েন্ট নিয়ে ঝামেলা হচ্ছিল সেই দুটো পয়েন্ট নিয়েই আলোচনা হবে এবং ওই দুটো পয়েন্টে যদি কোনো মডিফাই করতে হয় তাহলে করা যাবে। বাকি যে 8টা পয়েন্ট ঠিকঠাক রয়েছে তাতে কিন্তু কোনো চেঞ্জ বা কোনো মডিফিকেশন করা যাবে না। এটাও জয়েন্ট সেশনের রুলসে বলা রয়েছে যে অ্যামেন্ডমেন্টস অনলি অন ডিসপিউটেড পয়েন্ট, যে পয়েন্ট নিয়ে বিবাদ তৈরি হয়েছে বা যে পয়েন্ট নিয়ে ঝামেলা তৈরি হয়েছে শুধুমাত্র সেই পয়েন্টেই অ্যামেন্ডমেন্ট বা আলোচনা করে মডিফাই করা যাবে। আর আরেকটা পয়েন্ট যেটা বলা রয়েছে সেটা হলো যে এই জয়েন্ট সেশন যখন হবে তখন কত মেজরিটি দিয়ে পাস হবে। নর্মালি বিভিন্ন বিল বিভিন্ন মেজরিটি দিয়ে পাস হয়। যেমন কিছু কিছু বিল আছে যাতে টোটাল মেম্বারের 3 ভাগের 2 ভাগ বহুমত লাগে, কিছু কিছু বিলে টোটাল মেম্বারের 2 ভাগের 1 ভাগ বহুমত হলেই হয়ে যায়। তো সেই রকমই এই যখন জয়েন্ট সেশন ডাকা হবে তখন এই জয়েন্ট সেশনের টোটাল যত মেম্বার থাকবে তার অর্ধেক মেজরিটি দিয়ে যদি পাস করা হয় তাহলেই হয়ে যাবে। মানে সিম্পল মেজরিটি দিয়ে পাস করলেই হয়ে যাবে। অর্ধেক মেজরিটিকেই বলা হয় সিম্পল মেজরিটি। অর্ধেকের থেকে এক বেশি বা অর্ধেক মেজরিটি থাকলেই হয়ে যাবে। এবার এই সংযুক্ত অধিবেশনের যে বিভিন্ন নিয়ম কানুন সেটা সংবিধানের 108-এর 4 নম্বর পয়েন্টে বলা আছে বা 108-এর 4 নম্বর ধারাতে বলা আছে যে সংযুক্ত অধিবেশনের কি কি নিয়ম কানুন হবে। তাহলে এই যে নিয়মগুলো বললাম এগুলো কোথায়? এগুলো হচ্ছে 108-এর 4 নম্বর ধারা। 108-এর ভেতর যে 4 নম্বর ধারা আছে সেইটাতে। তাহলে এটা কত? 108-এর 4 নম্বর ধারাতে। এবার নরমালি যে কোনো বিল নিয়ে এই জয়েন্ট সেশন ডাকা হয় না। সংসদে কখনো জয়েন্ট সেশন ডাকা হচ্ছে মানে বুঝতে হবে যে ওই বিলটা খুবই এমার্জেন্সি কন্ডিশনে পড়ে গেছে। না হলে যদি খুব এমার্জেন্সি না হতো তাহলে এতদিন পর্যন্ত অনেকগুলো জয়েন্ট সেশন ডাকা হতো, কিন্তু এখনো পর্যন্ত মোট 4 বার জয়েন্ট সেশন ডাকা হয়েছে। 1950 সালের পর থেকে এখনো পর্যন্ত টোটাল 4 বার জয়েন্ট সেশন ডাকা হয়েছে। কবে কবে? 1961 সালে, 1978 সালে, 2002 সালে আর 2018 সালে। কোন কোন বিষয় নিয়ে জয়েন্ট সেশন উঠেছিল? 1961 সালে যে পয়েন্টটা নিয়ে জয়েন্ট সেশন উঠেছিল সেটা হলো ডাউরি প্রহিবিশন অ্যাক্ট নিয়ে। পণ প্রথা রদের একটা বিষয় নিয়ে লোকসভা আর রাজ্যসভার ভেতর বিবাদ হয়েছিল, সেটা নিয়ে জয়েন্ট সেশন ডাকা হয়। তাহলে 1961-তে কত? ডাউরি প্রহিবিশন নিয়ে। আর 1978 সালে ব্যাংকিং সার্ভিস কমিশন নিয়ে, মানে ব্যাংকের বিভিন্ন কাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে একটা জয়েন্ট সেশন ডাকা হয়েছিল। 2002 সালে ডাকা হয়েছিল পোটা বা প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্টিভিটি, এই যে অ্যাক্টটা রয়েছে এই অ্যাক্টটা কিছু মডিফাই করার জন্য। আর 2018 সালে ডাকা হয়েছিল ওমেন রিপ্রেজেন্টেশন, মানে মহিলা রিপ্রেজেন্টেশন নিয়ে একটা বিল উঠেছিল সেই বিলে। তো এর ভেতর এই 1961 সালে, 1978 সালে, 2002 সালে এই তিনটে যে জয়েন্ট সেশন হয়েছিল এখানে আমাদের তিনটে বিলই পাস হয়ে গেছিল, কিন্তু 2018 সালে যে বিলটা উঠেছিল সেটা পাস হয়নি। এই তিনটে বিল পাস হয়ে গেছিল কিন্তু এই বিলটা পাস হয়নি। আর আরেকটা যেটা মনে রাখার বিষয় সেটা হলো এই তিনটে সেশনেই একজন কমন ব্যক্তি ছিলেন যিনি ওই জয়েন্ট সেশনে ছিলেন, তিনি হলেন অটল বিহারী বাজপেয়ী। তো এই হলো সংসদের জয়েন্ট সেশন নিয়ে বিভিন্ন যে বিষয়গুলো ছিল সেইগুলো। তোমরা চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে সংসদ বা পার্লামেন্টের যে এমপিরা তাদের বিভিন্ন প্রভিশন, ফেসিলিটি, প্রিভিলেজ এবং তাদের সম্পর্কে আরো বিভিন্ন বিষয় জানার বাকি রয়েছে, তো সেগুলো এর পরের ক্লাসে আলোচনা করব। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো। এই ক্লাস সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।